সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভ। প্রিয় দর্শক, বাংলা সঙ্গীতের সৌন্দর্য তার বৈচিত্র্য, আর এই বৈচিত্র্যকে যারা কণ্ঠে ধারণ করেন, মনে ধারণ করেন, তারাই তো প্রকৃত শিল্পী, আর তারাই বাংলা সঙ্গীতের গৌরবকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের স্টুডিওতে এমনই দুজন অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী আছেন। এই সময় সবথেকে জনপ্রিয় আমার ডান দিকে রয়েছেন শিল্পী শামীম হাসান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। তারপর আছেন দোলা রহমান। কাহনে থাকবেন শুভ ভাই, গিটারে থাকবেন এমিল ভাই এবং কিবোর্ডে থাকবেন সজীব ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি আপনাদের দুজনের অনেক বড় ভক্ত এবং তোমারই মোহে আমি আসলে মোহে পড়ে গেছি। আসলে অনেক অনেক শুভকামনা। একটা বিউটিফুল সং, অ্যামেজিং সং পুট টুগেদার। আমি একটু গানটার ব্যাপারে একটু জানতে চাইবো শামীম ভাই এবং দোলা, আপনাদের দুজনের কাছ থেকে। আসলে গানটার ব্যাপারে মানে বলতে গেলে প্রথমে বলতে হবে যে যিনি গানটা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, অনেক বড় একটা কৃতিত্ব আসলে অদিত ভাইয়ের জন্য। এবং মানে এটা শিল্পী হিসেবে বলি যে এটা শিল্পী হিসেবে এমন একটি গান পাওয়া, এটা আসলে সৌভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়। যে অদিত ভাইকে আসলে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই, যতই বলবো ততই কম হবে। রাইট। দোলার কাছে জানতে চাইবো আসলে, মানে প্রথমত হচ্ছে একটু সরি টু কাট ইউ অফ, মাঝখানে ঢুকে গেলাম। আসলে একটা কমপ্লিট সং পেয়েছি আসলে আমরা। ভিডিওতে যদি যাই, ভিজুয়ালাইজেশন যেরকম সুন্দর, গানের কথা, গানের সুর এবং আপনাদের পারফরমেন্স, এভরিথিং। সো প্লিজ ক্যারি অন প্লিজ। থ্যাংক ইউ। আসলে আপনার কাছ থেকে এরকম আমরা আসলে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, এটা আমাদের জন্য আমার মনে হয় যে একটা লক্ষ কোটি মানুষের আসলে এখনকার অনুভূতি আসলে এই গানটা শোনার পরে আসলে এটাই আমাদের সার্থকতা। আসলে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আসলে এই গানটা কিন্তু অনেক বছর ধরে, আমরা আসলে প্রায় 6-7 বছর আগে গানটার শুরু হয়েছিল। দাদা এই গানটা বানিয়েছেন এবং তার সাথে আমিও কিছুটা সুযোগ পেয়েছিলাম গানটা দাদাকে অ্যাসিস্ট করার সুরের দিক থেকে। তো তারপর থেকে হয় না, আমরা একটা ভালো একটা কাজ করতে গেলে আসলে সময় লেগে যায়। গানটা একটা লিরিক্সের জন্য, প্রপার লিরিক্স, একটা সুন্দর বলার জন্য, সবকিছু মিলিয়ে আমরা অপেক্ষা করতে 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 হুট করে একটা ক্রিয়েশন হয়ে যায় না, সবকিছু মিলিয়ে শামীম ভাই ভয়েস দিল, তারপরে এই যে একটা মিউজিক ভিডিও হয়ে গেল হুট করে। আমাদের সবকিছু মানে আমরা আসলে লাকি হয়েও গেল, সবকিছু সবার সামনে আসলো এবং সবাই এত অ্যাপ্রিশিয়েট করছে গানটা নিয়ে। আমরা আসলে খুবই একটু গানের কথাটার ব্যাপারে জানতে চাই, যে লিরিকটার ব্যাপারে, যে আসলে ওটা যদি একটু বলতেন শামীম ভাই, যে লিরিকটা কে লিখেছেন? লিরিক লিখেছে হচ্ছে রাকিব হাসান রাহুল, আমাদেরই মানে আমাদের সঙ্গেই কাজ করে, মানে অডিটেরিয়ান্সের সঙ্গে ও অনেকদিন যাবত মানে কাজ করছে। মানে রাহুল আমাদেরই আর কি, আমাদেরই একটা অংশ, মানে ফ্যামিলির মানুষ। তো ওর জন্য অনেক প্রেসার ছিল। গানটা একটু ভিন্ন ধাঁচের, তো আমরা আসলে প্রেসার দিয়ে একটু মজা করে বলবো, কিছুটা ব্ল্যাকমেল করে এটাকে লিখতেই হবে, তুই যে দিনের মধ্যে না লিখিস তাহলে গান হাত ছাড়া। আমি চিত্রায়নের জায়গাতে একটু আসতে চাই, যে একটা অসাধারণ একটা মিউজিক ভিডিও, খুব স্লো মোশনে যাচ্ছে এবং দোলার ওর আশাটা খুব ইন্টারেস্টিং ছিল। যে প্রথমে আমরা মনে করছিলাম যে কোনো নায়িকা হয়তো ছিল না, কিন্তু পরের দিকে দেখলাম যে না। হ্যাঁ, এটা আসলে ভিডিওটা যখন হচ্ছিল আমাদের ওরকমই প্ল্যান ছিল যে গানটা একটা ইলিউশনের মতো ভাবেই আসছে। তো প্রথমে অনেকে বলছিল যে আসলে মানুষ যদি মনে করে এটা গায়িকা না, দাদা বলছিল না, আমরা আসলে প্রপার ওয়েতেই যাব, এটা গায়িকা নায়িকার ব্যাপার না, একজন আর্টিস্ট পারফর্ম করছে, আমরা সুন্দর করে কোনো দিক থেকে আমরা আসলে শুটটা কোথায় হয়েছিল? আসলে শুটটা অদিত দাদার স্টুডিওতেই, স্টুডিওতেই আমরা বসে গল্প করতে করতে, তখন শামীম ভাইয়ের সাথে পরিচয় নেই, আমি আর দাদা গল্প করতে করতে, আমরা বলি অডিটেরিয়ান্স বলি, দাদার সাথে আমরা যারা ফিউশন করে আমরা কাজ করছি, আমরা সবাই আড্ডা মারতে মারতে গানটা শুরু হয়ে যায়। তো ওখান থেকেই কিছুটা অংশ, তখন আমাদের শুটটা মোটামুটি রেডি ছিল, তারপরে আর কি অ্যারেঞ্জমেন্ট এন্ড এভরিথিং রিসেন্টলি হচ্ছে। কিছু একেবারে অনন্য কিছু ইনস্ট্রুমেন্টেশন এখানে দেখা গেছে আসলে, যেমন অদিতদা যেটা বাজাচ্ছিলেন আসলে ওটা আফগান রাবাব, আবার সেয়াজ বাজাচ্ছিলেন আরেকজন। সো এই দুটোর ব্লেন্ড এত চমৎকার ছিল আসলে। গানটা একটু শুনতে চাই এখন আসলে, এত বিউটিফুল একটা সং। আমি কিন্তু 25 বারের উপরে গানটা শুনতে চাই। আর এই গানটা মানে একটু গাওয়াটা একটু টাফ আমাদের জন্য এখনো, আমরা আসলে এখনো আমি অফার শুনছিলাম, কোনোভাবেই একেবারে টাফ না, মনে হচ্ছিল যে রেকর্ডিংটি শুনতেছি আসলে। এটা অনেক দমের ব্যাপার, তো আমরা চেষ্টা করছি, আমরা ভুল ত্রুটি হলে মাফ করে দেন দাদা, মাফ করে দিন। শুনি। তোমারে মোহে
আমি মরে যাই যদি না দেখি তোমায় দু চোখে যেন কি হায় ও হিয়া তোমার হাসিতে অঝরে ঝরে চাঁদোয়া থ্যাংক ইউ সো মাচ। কি বলবো আসলে, বহুদিন পর একটা গান শুনে একটা প্রশান্তি, একটা শান্তি, কোথায় যেন হারিয়ে যাওয়ার মতন একটা ফিলিং আসলে। এই গানটার ব্যাপারে আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে ভিডিওটা আসলে কোথায় শুট হয়েছে বা কিভাবে প্ল্যানিং হয়েছে? ভিডিওটা আমরা রাঙামাটি চলে গেছি হুট করে, যেরকম আমরা আড্ডা মারতে মারতে চলে যাই, এরকমই আমাদের হুট করে চলে যাও। ওখানেই আমরা একটা বোটের মধ্যে, মানে হাউস বোটের মধ্যে আমরা যেন ওই ভাইবটা পাই গানটার সাথে, আসলে মিশে গিয়েছিলাম আমরা। হ্যাঁ, ইনফ্যাক্ট যখন আমাদের শুট হচ্ছিল তখন কিন্তু আসলে বোটটা মানে মুভ করছিল পুরোটা টাইমে। আমরা ইনফ্যাক্ট আমরা যখন মানে আমাদের মানে ভিডিও ছিলাম পুরোটা টাইম গানটা গিয়েছি ওই মুহূর্তের মধ্যে, সবকিছু মিলিয়ে আর কি ওখানেই হয়েছে। মানে আমরা গানের মোহে মানে শুটিংটা শেষ করেছি, গানের মোহের মধ্যেই আমরা শুটিংটা শেষ করেছি। একটা গান যখন রিলিজ হয়, একটা অসাধারণ গান যখন রিলিজ হয়, এটার পোস্ট রিলিজের কিছু কি বলবো প্রচার প্রসার থাকে আসলে। যদি গানটার ব্যাপারে যদি আমি যদি ভুল না করে থাকি, এটা খুব বেশি ম্যাসি টাইপের গান না, এটা আসলে একেবারে একটা ইউনিক গান এবং খুবই সবার জন্য গানটা না। হ্যাঁ, ওই জায়গাতে এই গানগুলো আস্তে আস্তে ঢুকে যাবে আসলে সবার হৃদয়ে আসলে। কেমন সাড়া পাচ্ছেন যদি আরেকটু যদি জানতে চাই আসলে। এইটা আসলে মানে উইলিংলি অনেকে আমাদেরকে সাপোর্ট করেছেন, সাংবাদিক ভাইরা
তারপরে হচ্ছে টেলিভিশনের মানে আর কি বিভিন্ন টেলিভিশনের ভাই ব্রাদার যারা আছেন তারা উইলিংলি আমাদেরকে সাপোর্ট করেছেন গানটা প্রচারের ব্যাপারে, যে এরকম একটা গান আসছে মানে যে যে যার মতো যার যার মানে জায়গা থেকে সুন্দর করে আমাদেরকে সাপোর্ট করেছেন, এখনো করছেন। যেমন আমরা আজকে যমুনা টেলিভিশনে চলে আসলাম, আমাদের সবার মানে আসলে এই জিনিসটা আমাদের জন্য অনেক কিছু। প্লাস আমরা বলি তো আমরা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের বিভিন্ন আমাদের গায়ক বলেন, গায়িকা বলেন, সুরকার বলেন, গীতিকার বলেন, যে যার জায়গা থেকে গানটা প্রচার করছে, অনেকে শেয়ার করেছেন তাদের ওয়ালে, এটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে সবাই চাচ্ছে গানটা সম্পর্কে মানুষ জানো। কারণ আমি সব সময় বলি যে আমাদের এমন না, একটু সাহসের ব্যাপার যখন আমরা কোনো ট্রেন্ডি কাজ করছি না, আমরা একটু অফ ট্র্যাক যদি ওই জায়গাতে একটু আসতে চাই, আবার আপনাকে থামিয়ে আমি ঢুকে গেলাম। সেটা হচ্ছে যে যেহেতু গানটা এসছে আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেলে ফ্যাটম্যান ফিল্মস থেকে, যখন এখানে দুষ্টু কোকিল বা তুফানের মতন একটা বা এই যে উড়াধুরা যখন ডমিনেট করছে, তখন এরকম একটা গান রিলিজ করা, এটা কতটুকু মানে চ্যালেঞ্জিং ছিল এটা জানতে চাই। অবশ্যই ছিল, মানে এটা তো একটা সাহসের ব্যাপার, সাকসেসফুলি গানটা সবার কাছে চলে যাচ্ছে, এটাই এই যে একটু সাহসের ব্যাপার। আর আমরা আছে না যে একটা পজিটিভ একটা যখন একটা এনভায়রনমেন্ট থেকে কিছু মানুষ কিছু সাপোর্ট, যে না আমরা সবাই মিলে করি না, চেষ্টা করি, কারণ আসলে আমাদের অডিয়েন্স অপেক্ষা করে। কিন্তু আমি এটা সবসময় বলি যে আমি 6-7 বছর হয়ে গেছে আমরা জোছনা একটা গান ছিল তো ওইটা যেভাবে মানুষ লুফে নিয়েছিল বিভিন্ন ট্রেন্ডি গানের মধ্যে, আমরাও করছি, আমরা কমার্শিয়াল কাজ করছি, তুফানের গানগুলো তো আমার অনেক পছন্দের। তার মধ্যে দিয়ে যখন একটা ব্যতিক্রমধর্মী গান আসে, এটার একটা অডিয়েন্স আছে আর মানুষজন ভালোবাসে, আমরা ওই জায়গা থেকে আসলে অডিয়েন্সটাও চাচ্ছিল বেশ কিছুদিন ধরে আমরা একসাথে মিলে লেটস ডু দিস। আর আমরা যে পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, হয়তো আমাদের এরকম কাজ আরো আসতে থাকবে। আরেকটা গান শুনবো নাকি? আরেকটা গান তুমি শুরু করো, একটা গান শুনি। তোমার গান শুনলে তো আমি তো শামীম ভাই বিশাল বড় ভক্ত। আচ্ছা অবশ্যই গানটা শুনবো, একটা ছোট্ট বিরতি নিতে হবে। একটা ছোট্ট বিরতি, ফিরছি, এখন সঙ্গে থাকুন। যে দর্শক আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইফে। এবার গান বিরতি যাওয়ার আগে গান শুনতে চেয়েছিলাম শামীম ভাই, একটা গান শুনি তারপরে কথা দিচ্ছি। আমার আরেকটি মৌলিক গান আমি গাচ্ছি। গানটি সুর সঙ্গীত আয়োজন করেছেন আমাদের সবার প্রিয় কৌশিক হোসেন তাপস ভাই, এবং লিখেছেন হচ্ছে ওনার নাম হচ্ছে গোলাম কিবরিয়া। এটা উইন্ড অফ চেঞ্জে করেছিলেন। হ্যাঁ, উইন্ড অফ চেঞ্জ। আমার বিরহ জ্বালা অন্তর সইতে পারি না আমি, কি করি উপায় আমার, মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা যায়। আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা যায়। আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা যায়। আমার বিরহ প্রাণে যারে চায়,
মাটির মনের এত মায়া জানতো কি তা কেউ নিঠুর নদীর বুকের মাঝে আছে কত ঢেউ মাটির মনের এত মায়া জানতো কি তা কেউ নিঠুর নদীর বুকের মাঝে আছে কত ঢেউ আমার নয়ন জলে অন্তর পড়ে সইতে পারি না আমি বাঁচা হলো দায় আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায় তাহারে কি বলো বলা যায় ওই আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায় তাহারে কি বলো ভোলা যায়। থ্যাংক ইউ সো মাচ আমি ভাই। দুজনের কাছে একটু একই প্রশ্ন রাখতে চাই আসলে, সেটা হচ্ছে দুজনেই প্রথাশুদ্ধভাবে গান শিখেছেন এবং শুদ্ধভাবেই গান শিখেছেন। এখন যখন বিভিন্নভাবে এই যে গলাটাকে ভাঙা আসলে গান থেকে গানে, একটা গানে বা সং টু সং, কখনো ওয়েস্টার্ন করতে হয়, কখনো ফোক করতে হয়, কখনো সুফি করতে হয়, সো কতটুকু এনজয় করেন আর চ্যালেঞ্জিং কীরকম আসলে এরকম নিজেকে ভাঙা বা নিজেকে ভেঙে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া? আসলে এটা মানে খুবই মজার লাগে আমার কাছে যে মানে মানুষ যখন মানে আমাকে মানে ফোক গানের মানে আমি যখন ফোক গানটা গাইছি তখন আমি ফোক গানের শিল্পী হিসেবে এই যে অদিতদার কথাই তুই ফোক গান কমা, অদিতদা সবসময় বলছে যে তুই ফোক গান গাওয়াটা কমা, এটা আমাকে বলছে। ঝাড়িও খেতে পারি, ঝাড়িও খেতে পারি যে তুই কেন আবার ফোক গান গাইলি। তো সেমি ক্লাসিক্যালটা আসলে রক্তে, আর হচ্ছে ফোক গান তো আমাদের একদম মানে আর কি চারপাশের গান আসলে। দোলার কাছেও জানতে চাই আসলে এই যে আমি আসলে এটা খুব এনজয় করি মানে হ্যাঁ ও যেটা বলছে সেমি ক্লাসিক্যালটা আসলে আমরা বোঝার আগে থেকেই আমাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আমরা প্রচন্ড গ্রেটফুল আমি আমার পরিবারের কাছে। কিন্তু তারপরে আমার বিভিন্ন জনরাতে বিচরণ করা বা অনেকে আসলে চেনেই আমাকে হয়তো একটু ডিফারেন্ট প্যাটার্নের গানের জন্য, একটু হয়তো পপ রক অথবা একটু, এটার জন্য আমি আমার বড় ভাইকে ক্রেডিট দিই অনেকটাই, যে হয়তো বা বুঝতেই পারে না যে এটা আবার বলে আজকে এটা কি তোমার অন্য গলা, আচ্ছা এটা তাহলে তুমি একটু অন্যভাবে গেয়েছো, কিন্তু না গলা একটাই। আসলে আমি খুব এনজয় করি যখনই ডিফারেন্ট জনরা নিয়ে কাজ করি। আমার মনে হয় যে এটা আমাদের শিল্পীদের জন্য চ্যালেঞ্জিং, এটা it's nice. You just love doing it. I love doing it. Right. এবার দুলার কণ্ঠে একটা গান শুনি, তারপরে আবার কথা বলছি। ওখান থেকে আসলে যেহেতু আমরা এবার একটু সিনেমাতে চলে যাই। প্লিজ। আর সিনেমাতে একটা গান করেছিলাম, গানটার নাম তুমি ছাড়া। জি। রাজত্ব সিনেমার একটা গান ছিল, মানুষ অনেক ভালোবেসেছে। সাকিব ভাই আর ববি অভিনীত গানটার সুর সঙ্গীত করেছেন আবারও আমার বড় ভাই অদিত রহমান। এটার লিরিক্স লিখেছেন সোহেল আরমান ভাইয়া। তো গানটা 2 লাইন করার চেষ্টা করছি। প্লিজ। তুমি ছাড়া
Thank you so much. Thank you. It was amazing. সিনেমা গান যখন মানে শুরু হলো একটা, তো আমি সিনেমা নিয়ে একটু কথা বলতে চাই আসলে এখন যে এখন একটা মানে সিনেমা নিয়ে চারিদিকে একটা হই হই চই হচ্ছে আর কি, এবং খুব হ্যাপেনিং আর কি চারিদিকে, মানে ওটিটিটাও দাঁড়িয়ে যাচ্ছে, ভালো কমার্শিয়াল ফিল্মস আসছে এবং প্লেব্যাকের প্রেক্ষাপট তৈরি হচ্ছে আসলে। তো কিভাবে দেখেন দুজনেই, আর একটা মিউজিক ইন্ডাস্ট্রিতে আসলে তার উত্থানের পেছনে তো আসলে সিনেমাটা অনেক বেশি ভূমিকা রাখে আসলে। সো আপনাদের দুজনের মতামত জানতে চাই যে কেমন লাগছে এখনকার পরিবেশটা আর কি ফর প্লেব্যাক এন্ড অল দ্যাট। আমাদের জন্য পরিবেশটা খুবই খুবই পজিটিভ, কারণ সিনেমার কাজ যত আসবে আর মানুষজন নতুন নতুন সিনেমা গান আসলে আসলে এটা সবচেয়ে বড় আসলে জায়গা, তো মানে মানুষ এই মানে সিনেমার থ্রুতে কিন্তু অডিয়েন্স পর্যন্ত রিচ করা যায় সবচেয়ে বেশি। তো এখন যত নতুন ধরনের সিনেমার কাজ আসছে আমার মনে হচ্ছে যে আমাদের শিল্পীদের জন্য আসলে অনেক স্কোপ বাড়ছে, সুযোগ তৈরি হচ্ছে, এবং এটা আমাদের জন্য পজিটিভ একটা ব্যাপার। যত ইনফ্যাক্ট ফিল্মও বাড়ছে, গান বাড়ছে, তো আমি এটা খুব পজিটিভলি নেই যে হ্যাঁ। যেহেতু আমি একজন প্রেজেন্টার, তো আমার কিছু আসলে কিছু ইতিবাচক নেতিবাচক দুটো জায়গাতে আসলে স্পর্শ করতে হবে মাঝে মাঝে। এখন শামীম ভাই আপনাকে যেটা জানতে চাই যে ধরেন একটা সিন্ডিকেট বলতে একটা ব্যাপার থাকে আসলে, সেটা সবখানেই। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে এখন মিউজিকে সিনেমার প্লেব্যাকের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার হচ্ছে কিনা, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা আসলে আমার জীবনে ঘটেনি, এবং আমি আল্লাহর রহমতে সবার সঙ্গে কাজ করছি, যেমন মানে অদিত ভাইয়ের সঙ্গে, অদিত ভাই যেরকম উইলিংলি আমাকে পছন্দ করছে, আমি ওর মানে এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল যে অদিত ভাইয়ের একটা কম্পোজিশনে একটা গান গাবো, ওই স্বপ্নটা পূরণ হলো, এবং সামনে আরো অনেক সুন্দর সুন্দর কাজ আছে। তারপরে ইমন চৌধুরীর কম্পোজিশন অলরেডি গান গেয়েছি আমি রাজকুমারে। হ্যাঁ, আমি একাই রাজকুমার ছিলাম। আমি জানতে চাই একটা প্রোডাকশন হাউস বা একটা যখন ফিল্ম প্রডিউস করে তখন তাদের একটা টিম ওয়ার্ক থাকে, একটা কমফোর্ট জোন থাকে আসলে, সেখান থেকে তারা বের হতে চায় না, একই ভয়েস অথবা বারবার ব্যবহার করে। তো সেই জায়গা থেকে কি মনে হয় যে আসলে না, আমার ক্ষেত্রে এখন ওরকম হয়নি যে আমি মানে একই টাইপের সিনেমা অথবা একই ডিরেক্টরের সিনেমায় আমি গান গেয়েছি, আমি কেবল শুরু করছি। আচ্ছা আচ্ছা, খুব ট্রিকি আনসার আর আমি কেবল শুরু করছি, ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু কাজ আসছে। ডেফিনেটলি। দোলার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনি তো একজন আইনজীবী, সো দুটো ব্যালেন্স করেন কিভাবে, মিউজিক এন্ড? এটা হয়ে যায়, দুটো ব্যালেন্স হয়ে যায় কি, মিউজিক আমি 24 ঘন্টা গান গাইতে থাকি, তো মানে মিউজিকটা ব্যালেন্স করা লাগে না। এট দ্য সেম টাইম যেহেতু আমি আরেকটা প্রফেশনের সাথে জড়িত, ওটা খুব সিনসিয়ারলি আমার করতে হয়, অবশ্যই করি, হয়ে যায় ভাই। আমি বিশ্বাস করি যে মানুষ যদি আসলে কিছু চায়, এটা আসলে ব্যালেন্স করা পসিবল। আপনি জাস্ট ইচ্ছা শক্তিটা থাকতে হবে খুব প্রবল, মানে এবার মাল্টিটাস্কার আর কি। হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে জীবনে ভাবে। রাইট, আরেকটা বিরতি নিতে হবে, তারপরে ফিরে এসে গান শুনবো, কথা বলবো। দর্শক চারটা ছোট্ট বিরতি, ফিরছে এখানে, সঙ্গে থাকবেন। দর্শক আবার ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভে। দোলা, একটু আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে আমি দোলা একটা সেলফ টাইটেল নামে একটা মিউজিক ভিডিও, যেখানে আমরা দোলাকে একেবারে অন্যভাবে পেয়েছি আসলে। হ্যাঁ, তো ওই গানটা শুনতে চাই, আর ওই গানটার প্রেক্ষাপটটা যদি একটু আমাদেরকে, প্ল্যানিংটা কিভাবে হলো এবং একটা নতুন যাত্রা শুরু হলো আসলে। আমি দোলার আগে আমি আসলে গান গাইতাম, গান মানুষজন শুনেছে, কিন্তু আমি ওভাবে অ্যাপিয়ার করব একটা মিউজিক ভিডিও ওভাবে মাথায়ও ছিল না, বা ভাবে আমি চিন্তা করতাম, স্বপ্ন ছিল এভাবে নায়িকার রোলে না, এটাকে নায়িকার রোলে মানে টিজারটা যখন দেখছিলাম তখন কোনোভাবে মনে হচ্ছিল যে আমাদের দেশের একটা প্রোডাকশন, বাট তারপরে যখন দোলাকে দেখলাম, ওয়াও,
এটা আসলে ব্যাপারটা বাংলাদেশিদের জন্য হয়তো বা একটু নতুন হবে যে নায়িকার মতো গায়িকা আসছে, কিন্তু আমরা যদি একটু বাইরে দেখি আমরা একটু দূরে আমরা দেখতে পাবো যে আসলে প্রতিটা ইটস ভেরি কমন ফিনোমেনন, ভেরি কমন ফর ইউ নো আউটসাইড। তো ওভাবেই নিজেকে চিন্তা করা যে কেন আমরা পারবো না, আমরা চেষ্টা করি। তো এভাবেই আমরা গল্প করি, আমরা গান বাংলায় আড্ডা দিই, আমাদের একটা গানের আড্ডা হয় খুব সুন্দর। তো ওখানে দুষ্টুমি করতে করতে আমার নামেই তাপস ভাই, তাপস ভাই গল্প করতেছিলাম, করতে করতেই 15 মিনিটে দুষ্টুমি করতে আমি দোলা, এটা ছিল দ্য ফার্স্ট থিং। এরপর আমরা এরকমই আড্ডার মধ্যে শামীম ভাইও ছিল, আমরা গানটা 15 মিনিটে হয়ে যায়। তারপরে তাপস ভাইয়া, ফারজানা মুন্নি ভাবি সবাই মিলে আমরা টিম রেকর্ডস এর বানাতে থেকে গানটা আসলে পড়তে সবাই দেখলো একটু নতুন ভাবে আমাকে। এটা তো টিম রেকর্ডস এর জন্য একটা ওদের নতুন ভাবে আসার একটা টিম রেকর্ডস এর যাত্রা শুরু হলো আমাদের গানগুলো দিয়ে। তো এটা আমরা আসলে এটা আমাদের জন্য, আমি তো বলি যে আমার ড্রিম কেম ট্রু। না, দ্যাট ওয়াজ রিয়েলি সুপার কমেন্ডেবল আসলে, গানটা সবকিছু পুট টুগেদার। যে গানটা শুনে ফেলি এখন একটু, চেষ্টা করি আমরা। বারবার বলছি আমি দোলা, কোনো সন্দেহ নাই। এবার শামীম একটু আপনার কাছে জানতে চাইবো যে যতটুকু আপনাকে ফলো করে আমি, আই অ্যাডমায়ার ইউ অ্যাজ এ মিউজিশিয়ান অ্যান্ড আই ডু ফলো ইউ, খুবই সিলেক্টিভ কাজ করেন আপনি, খুব বেশি কমার্শিয়াল বা খুব বেশি স্রোতে গা ভাসান না আসলে, এটা কেন, এটা জানতে চাই।
এবং এটাতে আনন্দ কিরকম আসলে সেটাও জানতে চাই। আসলে মনে হয় কম লোক ডাকে আমাকে, সবাই ডাকে না, যারা ডাকে আমাকে ভালোবেসেই ডাকে এবং তাদের কাজগুলো আমি আসলে ভালোবেসেই করি, আন্তরিকভাবেই করি এবং আমি এতটুকুতেই খুশি। এবং যতগুলো সামনে মানে এরকম কাজ মানে যতগুলো আসছে ততগুলো কাজই মানে শুনলে মনে হবে যে আসলে আমি বেছে বেছেই করছি মনে হয়। রাইট। আমি একটু অদিতদার প্রসঙ্গে আর একটু আসতে চাই। দুজনে তার সহকর্মী হিসেবে একটু জানতে চাই, যেহেতু আপনার বড় ভাই ওই জায়গাটা একটু আলাদা রেখে আর কি। অদিতদাকে আমি যতটুকু চিনেছি উনি হি ইজ এ ট্রাভেলার, উনি ঘুরেন ফিরেন, উনি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কালেক্ট করেন এবং তারপরে সুন্দর সুন্দর করে সেগুলো গানে প্রয়োগ করেন এবং অ্যামেজিং প্রোডাকশন হয় এন্ড অফ দ্য ডে। তো ওই জায়গাটা কিরকম, তার সাথে কাজ করার প্রশান্তিটা কিরকম এবং কতটুকু চ্যালেঞ্জিং এট দ্য সেম টাইম, এটা দুজনের কাছেই জানতে চাই আসলে। আমি একটা বলবো না, তুমি বলো। আচ্ছা, প্রশান্তি যতখানি, চ্যালেঞ্জিংও ততখানি। মানে আমি আসলে এটা মানে ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না। হ্যাঁ, বড় ভাই পাশে রেখে বলছি, আমার বড় মানে অদিত দাদার সাথে কাজ করাটা অবশ্যই একটা ব্লেসিং। অনেক কিছু শেখা যায় প্রতিটা গানে, আমরা বুঝতে পারি, আমি বুঝতে পারি যে আমি নিজেকে আরো বেশি ভাঙছি। এটা আমার বড় ভাইয়ের জন্য, অদিত দাদাকে সবসময় আমি এটার জন্য ক্রেডিট। এবং গানে কখনোই কোন রকম ছাড় কোনো দিক থেকে সে দেয়নি আজ পর্যন্ত। এই জন্যই হয়তো বা দাদার কাজ কম, যতটুকু করছেন আলহামদুলিল্লাহ করে যাচ্ছেন, কিন্তু দাদা কখনোই গান নিয়ে কম্প্রোমাইজ করেনি কোনো ব্যাপারে না। তো ওই দিক থেকে চ্যালেঞ্জিং ডেফিনেটলি, কারণ সে অ্যাকচুয়াল যদি ছাড় দিয়ে থাকে, মানে আমাদের রেকর্ডিং সেশন দেখলে ভাই বোঝা যাবে কি পরিমাণ ঝাড়ির উপর আমরা থাকি, কিন্তু এট দ্য সেম টাইম শেখার অনেক কিছু আছে। তো আই এম ভেরি ব্লেসড যে ওর সাথে আমার ওর কাজগুলো দেখার সৌভাগ্য হয়, ওর সাথে কাজ করার সৌভাগ্য হয়। রাইট। শাহিন ভাই, মানে ওনার সঙ্গে কাজ করার আনন্দটা হচ্ছে এরকম যে উনি অনেক ওপেন মাইন্ডেড। মানে ওপেন মাইন্ডেড মানে এরকম যে মানে হয়তো সে একটা কিছু দেখিয়ে দিয়েছে, আমি একটু অন্যরকম করছি, সে সেটা এত সাদরে গ্রহণ করছে যে না মানে অ্যাপ্রিসিয়েট করছে। এই যে একটা শিল্পীকে যে মানে উৎসাহ দেওয়া, হ্যাঁ এই যে স্পেস দেওয়া, এইটা একটা মানে বড় মাপের মিউজিশিয়ানরাই আসলে পারে এটা আসলে। এবং তার সঙ্গে কাজ করা মানে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, মানে ইভেন অনেক কিছু শিখছি আর কি। মানে শেখা তার মতো এত বিশাল মানে একটা সমুদ্র থেকে আমরা মানে হয়তো কিছুটা মানে নিতে পারবো তার সঙ্গে যদি দীর্ঘদিন কাজ করি আর কি। ওই ঝাড়ির কথাটা যে বললেন, ঝাড়িটা অবশ্যই আর এরকম না এরকম। আবার এমন কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একদম মানে ফাটা একদম একটা ব্যাপার আছে, বলে যে না ওইটাই রাখতে হবে। যেমন আমাদের এই গানটা শামীম ভাইয়ের যে ভয়েসটা, ওহিয়া তোমারি, ওহিয়ার পার্টটা, ওর গলার যে ভাঙাটা আসছে, ওখানে যে অন্যরকম একটা শান্তি বা ওর একটা অন্যরকম একটা ওই টেক্সচারটা আমরাই দেখিনি। তো আমি জানি না ওই সময় কিভাবে রিঅ্যাক্ট করছে, কিন্তু দাদা বলছে এইটাই লাগবে, ওই সময় একদম এক্স্যাক্টলি এটা বলছে যে এটা কোনো চেঞ্জ হবে না, এইটাই লাগবে। লিরিকের প্রসঙ্গে একটু আসতে চাই যে এখন তো অনেক গান হচ্ছে এবং অনেক গান হচ্ছে আসলে, তো মাঝে মাঝে আমরা হয়তো বা কোয়ান্টিটি কোয়ালিটির এই মারামারির মধ্যে পড়ে যায় আসলে, এই কনফ্লিক্টের মধ্যে পড়ে যাই। তারপরও যখন কোনো গান আপনাদের কাছে কেউ আসে সেটা বা কোনো প্রোডাকশনের জন্য, তখন লিরিকটার উপর কীরকম কনসিডারেশন থাকে আপনাদের, বা আপনাদের মানে কিরকম লিরিকে কাজ করতে চান বা বাছাইটা কিরকম ভাবে হয়? সব লিরিকে তো অবশ্যই কাজ করা হয় না। হ্যাঁ, আমার কাছে যেটা হয়, আমি এই দিক থেকে খুব লাকি, আমার কাছে যারাই আসেন, যারা প্রথমে কথা থাকে যারা আপুর সাথে কাজ করব, প্রথমে আমি এই স্পেসটা পাই যে না আমাকে আমার মতো করে দেওয়ার স্পেস দেওয়া হয়। তারপরে গানগুলো চ্যালেঞ্জ হয়, লিরিক্স এখন যদি সিনেমার কাজ হয় ওটার জন্য একটু অন্যরকম, একটু চটকদার একটু লিরিক্স থাকে। তো ওটা যদি বুঝছি যে না আসলে গানটা শুটটা এবং লিরিক্সটা দুইটা আসলে মানিয়ে গিয়েছে এবং আমি এটার সাথে আসলে প্রপার জাস্টিস করতে পারবো, তাহলে আমি এটা গাই। আর যদি বুঝি যে না আসলে হয়তো ওটা আমাকে টানছে না বা আমাকে দিয়ে হবে, তখন করছি না। আমার ক্ষেত্রে ওরকমই দোলার সঙ্গে মিলিয়ে বলতে চাই যে মানে কমার্শিয়াল ক্ষেত্রে একটু কনসিডার করতে হয় আর কি, যে না ঠিক আছে, কিন্তু তারপরেও যদি এটা লিরিক্স বা সুরের সাথে যদি দুটো মিলে একটা খুব সুন্দর খেলা হয়, ওই জিনিসটা জমে গেলে আছে ঠিক আছে। আর হচ্ছে অদিত ভাইয়ের সঙ্গে যে মানে আর কি ব্যাপারটা হয় যে মানে এখানে অনেক মানে আর কি বিচারকরা থাকেন আর কি, যে এইটুকু ভালো লেগেছে এইটুকু ভালো লাগেনি, মানে এই অপশনটা আমাদের আসলে আছে আর কি। এবার ফিউশন একটু কথা বলতে চাই। এখন তো অনেক গানই ফিউশন হচ্ছে এবং অনেকভাবে হচ্ছে আসলে, বড় বড় প্ল্যাটফর্মে হচ্ছে। তো এইটা নিয়ে আপনাদের মতামতটা কি, কেমন মানে আপনাদের ভালো লাগার জায়গাটা, বা যদি কোনো নেতিবাচক কোনো কমেন্ট থাকে সেটাও করতে পারেন। সো
আমি তো বরাবরই আসলে ফিউশনটাকে খুবই সাপোর্ট করি। আমরা চেষ্টা করি এভাবে কাজ করে আসা, অনেক বছর ধরে চেষ্টা করছি, তো আমি এটা খুবই ওয়ার্মলি অ্যাকসেপ্ট করছি। আমার জন্য এই জিনিসটা মনে হচ্ছে যে বাইরের প্রতিটা দেশের মতো আমাদের দেশে এই যে ব্লেন্ডটা, এটা হয় কি আমাদের নেক্সট জেনারেশনও বলতে পারেন বা আমাদের জেনারেশনটা, আমরা অনেক সময় আগের অনেক গান আছে যারা আমরা শিল্পী না, তারা হয়তো বা অ্যারেঞ্জমেন্টের জন্য বা কোনো না কোনো গান শুনতে চায়, তো যদি আসলে মডার্ন মিউজিকের সাথে আমাদের অথেন্টিক টিউনগুলো ব্লেন্ড হয় তাহলে আমি সবসময় এটা অ্যাপ্রিশিয়েট করি। আরেকটু জানতে চাই এই ফিউশন নিয়ে একটু কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে যে ফিউশন তো আসলে অনেকগুলো মাথার একটা কাজ, আসলে অনেক শেয়ারিং এর কাজ, আসলে একটা মাথা থেকে বা একজনের মেধা থেকে আসলে সম্ভব না, বাট তারপর অনেকে এই ইনিশিয়েটিভটা নেয় যে নিজেই অনেক কিছু করার চেষ্টা করে, অনেক যন্ত্রসঙ্গীত ইনভলভ করার চেষ্টা করে, তখন কি আসলে স্বকীয়তা হারানোর একটা প্রবণতা তৈরি হয় কিনা বা একটা প্রেক্ষাপট তৈরি হয় কিনা, দুজনেই যদি বলতেন আর কি। এখানে আপনার সাথে আমি কিছুটা এগ্রি করবো, হ্যাঁ হয়তো বা সবকিছু একসাথে করতে গেলে আউটপুটটাও ভাবে আসে না, অনেক সময় আমাদেরও মনে হচ্ছে না জিনিসটা হচ্ছে না, তো দেন अगेन মানুষ চেষ্টা করছে, আমরা অ্যাপ্রিশিয়েট করি না, চেষ্টা করুক, কিন্তু আপনি যেটা বলছেন যে আসলে প্রপার ব্লেন্ডটা আসতে গেলে ফিউশন হতে গেলে আসলে অনেকগুলো জিনিস মিলে, ইনফ্যাক্ট আমাদের যে তোমারই মোহে একটু সেমি ক্লাসিক্যাল ভার্সন, কিন্তু মিউজিকের ব্লেন্ডটা কিন্তু ডিফারেন্ট, আমরা কিন্তু ইনফ্যাক্ট ভিজুয়ালি আমাদের যারা যারা আসলে পারফর্ম করেছেন সবাই আছেন, সবকিছু মিলে এই ব্লেন্ডটা খুব ইম্পর্টেন্ট, সবার কিন্তু ইনপুট আছে গানটাতে, দাদাও সবসময় বলে যেটা আমাদের একটা টিম ওয়ার্ক, এই জন্য জিনিসটা হয়তো আপনাদের কাজ পর্যন্ত আসছে। মানে এই গানটাতে আসলে একদম মানে ডিমান্ড করতেছিল যে একটু তবলা বাজবে বা ওরকম, বাট উনি ওইটাকে মানে ওইটার কথা চিন্তা না করে উনি চিন্তা করেছে যে সবার জন্য ভালো লাগে, মানে ইয়াং জেনারেশনের কাছেও মিউজিকটা ভালো লাগবে, মানে কিকটা সুন্দর মতো পাবে বা সবকিছু মিলাই সাউন্ডটা মানে মানে একটা ফিউশন ধর্মী সাউন্ড উনি চেষ্টা করেছেন। গানটার আরেকটা বিষয় একটু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, সেটা হচ্ছে দ্য বেস লাইন, এবং একটা লুপের মতো ঘুরছে, এবং কখন ওই ব্যাপার একটা যেটা হয় যে একটা পার্টিকুলার জিনিস যখন ঘুরতে থাকে লুপ হয়ে যায় তখন সেটা বোরিং হয়ে যায়, বাট এটা তো একদমই বোরিং। এখানে আমরা সবসময় বলি, পাভেল ভাইয়ের কথা বলি যে আমরা সবাই সবার জায়গা থেকে মানে কত ভাবে খেলা যায় গানটার মধ্যে, এভাবে হয়েছে আসলে অনেকেই ওভাবে মেনশন করে যে বেস লাইনটার ফ্যান হয়ে গেছে, আমরা মেনশন করে বলেছি এই জিনিসটা, ওই যে এই গানটা আসলে আমাদের সবার ভালোবাসার একটা ছোট্ট একদম ভালো লাগে। সো সামনে আমরা কি পাচ্ছি দুজনের কাছ থেকে, বা আলাদা আলাদা করে বলতে পারেন? আমরা আসলে যখন এই গানটা রিলিজ হয় তার 2 সপ্তাহ আগে আমরা এরকম একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের কিছু একটা গান আসছে, আমরা জানতাম না, আসলে কোনো প্ল্যান ছিল না, মানে দেখা হয়েছে অনেকদিন পরে, আমাদের একটা ছবি পোস্ট করতে হবে, কিছু একটা লিখতে হবে, জাস্ট ওই দেশে, পরে কিছুদিন পরে আমাদের এই গানটা হয়ে গেল, তো আমরা যেটা প্ল্যান করছি আজকে ছুটি রাতে এসেছে, আজকে ছবি দিয়ে দেব একটা, সামথিং ইজ কুকিং अगेन, হয়তো খুব তাড়াতাড়ি আমাদের কাজ আসবে, ইন্ডিভিজুয়াল হোক বা একসাথে হোক, এরকম কাজ আমাদের আমরা চেষ্টা করছি আর কিছু আসতে থাকবে ইনশাআল্লাহ। অডিটোরিয়ামসের যেই প্রজেক্টগুলো হয় সেখানে তো আসলে ভিজুয়ালাইজেশনের মধ্যে আপনাদের ইনপুটটা থাকে আর কি, হ্যাঁ, তো ওই প্ল্যানিংগুলো একটু জানতে চাই যে আসলে একটা গান যখন হয়, একটা পুরো প্রজেকশন যখন দাঁড়ায়, প্ল্যানিংটা যখন হয়, ব্রেইনস্টর্মিং হয়, তখন আসলে কিভাবে হয় পুরো প্রক্রিয়াটা একটু জানতে চাই, স্পেশালি অ্যাজ ফার অ্যাজ দ্য ভিডিও ইজ কনসার্ন। এটা প্রথম থেকে अगेन অদিত দাদার কথা এটাই যে গানটাতে আসলে যারা যেখান থেকে ইনপুট দিয়েছে প্রতিটা মানুষেরই, ইনফ্যাক্ট মজা করতে গেলেও মিউজিক ভিডিও যখন এডিট হয় আমরা কিন্তু সবাই থাকি, আমরা আগে শুনতাম না একটা গান তৈরি হতে গেলে বা ভিডিও তৈরি হতে সবাই একসাথে থাকা, আমরা সবাই মিলে দেখে জিনিসটা, তো আমি দেখতে গেলে বলতাম যে আমার এই শটটা বা আমার এই শটটা, দাদা বলে যে তোমার কি একারই শট যাবে, এখানে তো অনেক মানুষজন ইনপুট দিচ্ছে হিসেবে, তো দুষ্টুমির ফাঁকে ফাঁকেও তো ওই জিনিসটা যে মনে করেন যে আমাদের ভিজুয়ালের দিক থেকেও কোনোভাবে কম্প্রোমাইজ করে না, যে যেখান থেকে ইনপুট দিয়েছে ওটা দাদারই মাথা থেকে আসা, যে আমরা আসলে চেষ্টা করব প্রতিটা মানুষকেই ওভাবে মানুষের সামনে নিয়ে আসতে, যে আসলে প্রতিটা এই মানুষগুলো এই জায়গায় ইনপুট দিয়েছে এবং এই গানটা ক্রিয়েট, ইনফ্যাক্ট রাহুলও কিন্তু আছে মিউজিক ভিডিওতে, রাহুল মানে যিনি লিখেছেন দেখেছি, ওখানে আছে, তো এটাই পুরো একটা, এবং ওনার সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কোনো একটা গান যখন উনি মানে তৈরি করতে থাকেন, ওনার তখন থেকেই ভিডিও প্ল্যানিং হতে থাকে যে এইটা কি হতে পারে বা কোথায় মানে গেলে ভালো হবে, কোথায় গিয়ে শুট করলে ভালো হবে, এভরিথিং উনি তখন থেকেই প্ল্যান করতে থাকেন, যখন প্ল্যানিং সবাই মিলে আড্ডা, তখন দাদা ভাবে সবার সাথে বসে, রাইট। খুব বেশি সময় নেই, আরেকটা প্রশ্ন করতে চাই এবং তারপরে শেষে শামীমের গান শুনবো, তারপর চলে যাব। সেটা হচ্ছে যে গানের তো প্রচার প্রসারটা বা এইটার মাধ্যমটা বদলে গেছে এখন, আসলে এখন তো আসলে একটা গান, একটা কমপ্লিট সং বলতে গেলে দেয়ার হ্যাজ টু বি মিউজিক ভিডিও, তো ওই জায়গা থেকে এখন যেহেতু একটা প্রোডাকশন হয় এবং সেই প্রোডাকশনের পরে একটা রেভিনিউ জেনারেশনের একটা ব্যাপার থাকে আসলে, সো ওই জায়গাতে আমরা আসলে কোন পর্যায়ে গেছি যে নিজেদের অবস্থান থেকে একটু জানাতেন আসলে, যে এটা আসলে এখন তো অনেকেই মিউজিক করতে চায়, সো
টাকা পয়সার ব্যাপারটা কিভাবে আসে, আয় রোজগারের ব্যাপারটা মিউজিক থেকে। সো আমরা কি এখন ওই জায়গাতে গেছি যেটা বাইরের দেশে যেভাবে হচ্ছে আর কি? সরি ইউ থিঙ্ক সবাই না, তবে কিছু কিছু মানুষ তো নিশ্চয়ই গেছেন, কিছু কিছু কোম্পানি নিশ্চয়ই গেছেন, বড় বড়। আমরা আপনারটা বলুন। আমি এখনো মানে আমি এখনো ওই জায়গাটায় যেতে পারি না। আর দোলা স্পেসিফিক আরেকবার আসি কোশ্চেন। আমি চাচ্ছিলাম ওকে একটু বারবার আমি অ্যানসার করছি না, এবার শামীম ভাই অ্যানসার না। আপনি কোশ্চেনটা যদি ভাবে আসি যে যদি ফিনান্সিয়াল সাপোর্টের কথা বলেন, যে হ্যাঁ ও যেটা বলছে কিছু কিছু প্রতিষ্ঠান বলেন বা কোনো অবশ্যই আর্টিস্টরা তাদের জায়গা থেকে আসলে পাচ্ছে, কিন্তু আমরা আমাদের এখনো স্ট্রাগলের সময়টা আছে। আর একটু সময় হয়তো বা গেলে হয়তো আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো যে ভালো কিছু হবে আশা করি। Thank you so much for this wonderful conversation and the Thank you for having us. Thank you very much, Bhaiya. In fact, I'm a big fan of you. Oh, thank you so much. যদি এক কথায় আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলতে চান দুজনে, প্লিজ, তারপরে আমরা গান শুনতে চলে যাব। আমরা ভালো কাজ করার চেষ্টা করছি, আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। একইভাবে আমরা চেষ্টা করছি নতুন কিছু উপহার দেওয়ার, মৌলিক গান নিয়ে আসার আপনাদের জন্য। তো আমাদের গান শুনুন, আমি জানি আপনাদেরও আসলে ক্ষুধাটা আছে ভালো গান শোনার, তো আমরা চেষ্টা চালিয়ে আছি, সাথে থাকুন, আমাদের গান শুনুন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, ছিলাম আমাদের আজকের আয়োজন, আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো গান শুনবো শামীম ভাই? পুরো গান, আচ্ছা। আমি শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরী স্যারের একটি গান আমি চেষ্টা করছি। মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই। বেদনাকে সাথী করে কথা মেলে দিয়েছ তুমি, বেদনাকে সাথী করে কথা মেলে দিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে
তুমি কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার